ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল এই জন্য আমি বলবো যে এই জুলাই সনদটা বাস্তবায়ন করাটা একটু জটিল ব্যাপার। এটা আমি স্বীকার করি, কারণ আপনি দেখেন বিএনপি যে 2023 সালে একটা 31 দফা দিয়েছিল, সেই 31 দফাতে কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছিল তারা উচ্চকক্ষ প্রবর্তন করবে। তো আমার কাছে যেহেতু তখন আমরা সাংবাদিকতাই করতাম, আমার কাছে মনে হচ্ছিল বিএনপির সেই 31 দফাটার ব্যাপারে বিএনপি ওয়াজ নট ভেরি সিরিয়াস, কারণ বিএনপি তখনও জানতো যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে, ক্ষমতার কোনো পরিবর্তনের লক্ষণ তখন দেখা যাচ্ছিল না। তো সুতরাং বিএনপি এমন কিছু ইউটোপিয়ান প্রস্তাব সামনে নিয়ে এসেছিল, তার প্রত্যেকটাই কিন্তু সুন্দর। 31 দফাতে আপনি এমন একটা দফা দেখাতে পারবেন না যে না এটা ভালো না। তা আপনি যখন ধরে নিচ্ছেন যে আমার ক্ষমতায় আসাটা নিকট ভবিষ্যতে হয়তো সম্ভব নাও হতে পারে, সুন্দর প্রস্তাব আপনি আনতেই পারেন না, কিন্তু বাস্তবায়নে আমার পড়ছে না, দায়িত্ব পড়ছে না। এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ট্রান্সপারেন্সির। আপনার যখন একটা গণভোট অনুষ্ঠিত হলো, এই গণভোটে ভোট দিয়েছে কত পার্সেন্ট? হ্যাঁ ভোট দিয়েছে প্রায় 68%। তো 68% জনগণ যদি ভোট দেয়, আমার জনগণকে এত নাইভ মনে করার, এত বোকা মনে করার কোনো কারণ নাই যে তারা না বুঝে ভোট দিয়েছে। তারা 68% হ্যাঁ ভোট দিয়েছে, মানে এটা হ্যাঁ ভোট, এটা ইয়েস। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস যে আমি 2টা বুঝি 5টা বুঝি না, নো। মানুষ মোটা দাগে এতটুকু বুঝতো যে আমি যদি এখানে হ্যাঁ দিই তাহলে দেশে কিছু পরিবর্তন হবে। আপনি জিজ্ঞেস করেন যে কোনো মানুষকে, দে ওয়ান্টেড এ চেঞ্জ। এবং এই প্রসঙ্গে আমি যে প্রফেসর মুশতাক খান, লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ, আমি ওনাকে কোট করছি। উনি নির্বাচন আগের একটা কথা বলেছিলেন দেখেন, যারা পরিবর্তন চায় তারা জামায়াত নেতৃত্বাধীন জোটকে ভোট দেবে, আর যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপিকে ভোট দেবে। ব্যাপারটা আপনি খেয়াল করেন, যারা পরিবর্তন চায় তারা বিএনপিকে দিবে না। তো এখন আমি কিন্তু ব্যাপারটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ মনে করি না, যে না পরিবর্তন আর হচ্ছে যে স্থিতিশীলতা যে একটা হলে আরেকটা হবে না, তা না। আমি বিষয়টাকে দেখি এই দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল মেজরিটি, এবং গণভোটও দিয়েছে মেজরিটি। এই দেশের মানুষ চেয়েছে যে এই পরিবর্তনটা বিএনপির হাত ধরেই আসুক, বিএনপি করুক। আমরা চাই বিএনপি করবে এই পরিবর্তনটা। এবং এই গণভোটের আগে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি নেতা, তিনি তো হ্যাঁ ভোটের পক্ষে একবার দুইবার কথা বলেছেন। ওনার কথা শুনে মনে হচ্ছিল যে উনি যে খুব একেবারে নিজের মন থেকে খুব খুশি হয়ে বলছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এটা আমার কাছে মনে হয়নি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বিএনপির লোকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার সেটা মনে হয়নি। কিন্তু যে কোনো কারণে হোক তারা বলেছেন। এখন আপনি বলেছেন তো, নাকি আপনি বলেন নাই? তাহলে আপনি তখন বলতেন যে দেখেন এখানে অনেক ঝামেলা আছে, আমরা ক্ষমতায় আসলে আমরা যেগুলো ডিসিশন করেছি আমরা এগুলোকে আমরা এগ্রি করব। আপনি তখন তো বলেননি, তাহলে এখন আপনি এসব কথা কেন বলছেন? আমি এগ্রি করি বিএনপির সঙ্গে, এবং আমি তো মনে করি যে গণভোট হওয়াই উচিত ছিল না। এটা হতে পারতো যে একটা কনসেনসাস, একটা দালিলিক, একটা ডকুমেন্টের মাধ্যমে সেখানে সই করে যতটুকু নির্বাচিত সরকার বা পার্লামেন্ট বাস্তবায়ন করতে পারবে সেটা করবে। কিন্তু ব্যাপারটা যখন ঘটে গেছে, এই গণভোট তো বিএনপি মেনেছে। তো এখন তাহলে আমার সালাউদ্দিন সাহেবের কথায় ফিরে যেতে হয়, সালাউদ্দিন আহমেদের, যে আমরা তো সব মেনে নিয়েছি শুধু ইলেকশন হওয়ার জন্য। তাহলে এটা কি প্রতারণা না? প্রতারণা না, সেটা আমাকে বলেন। আমি তারপরেও বলি যে বিএনপিকে আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমার ধারণা বিএনপি হয়তো যতটুকু সম্ভব ততটুকু করবে, কিন্তু এই যুক্তিটা আনা উচিত হবে না যে মানুষ 2টা বোঝে 5টা বোঝে না, বা না বুঝে ভোট দিয়েছে, একটা প্রশ্নের উপর কেন হলো না। এইটা এই ধোপে টিকবে না। আর নাহিদ ইসলাম যেটা বলেছেন, উনি হয়তো শেষ কথাটা বলে ফেলছেন কিনা যে হ্যাঁ বিএনপি প্রতারণা করেছে। আমি প্রতারণা শব্দটা ব্যবহার করতে চাই না। আমি চাই যে আমার ভাষ্য হচ্ছে যে বিএনপি এটা করবে না, বিএনপি এটা করতে পারবে না। কারণ এই যে দেখেন, শুধু আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাদও দেন, তাহলে যে উচ্চকক্ষটা বাস্তবায়ন করবে, এই উচ্চকক্ষটা তাহলে বাস্তবায়ন করার কি অর্থ? আপনি শুধু সংসদে আবার উচ্চকক্ষ রিপ্রেজেন্টেশন মহিলা সংসদ সদস্যের মতো এরকম আরও 50 জনকে নিয়ে যাবেন, যারা আপনাদের পছন্দ মতো হবে তাদেরকে নমিনেট করবেন। তাহলে কি আবার জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে তাদের জন্য বাড়ি গাড়ি সুযোগ সুবিধা এগুলো দেওয়া হবে? যদি এটার কোনো ইফেক্টিভ কোনো প্রয়োগ না থাকে তাহলে এটা বাদ দিতে হবে। হলে এটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশনই হওয়া উচিত, আর যদি না হয় তাহলে দরকার নেই। সেটা তো তুমি বলছো তাদের সেই ছিল 31 দফাতেই ছিল। হ্যাঁ ছিল,
কিন্তু তারা তো তখন জানতো না যে এত তাড়াতাড়ি তারা ক্ষমতার ছিল না, একদমই ছিল না। ছিল না, কিন্তু উচ্চকক্ষের কথা ছিল, না করে নেই হ্যাঁ, বিএনপি না করে নাই। কিন্তু তাহলে এটার মানে কি? আপনি এই যে আরো অ্যাডিশনাল 50 জনকে নিয়ে যাবেন পার্লামেন্টের উচ্চকক্ষ, এটার ফাংশনালিটি কি হবে? সুতরাং আমি যেটা বলতে চাই যে গণভোট যেহেতু হয়ে গেছে, গণভোটের রায়কে শ্রদ্ধা করা উচিত। আর যদি এখানে কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম থাকে যে আমি হয়তো এটা বাস্তবায়ন করতে পারছি না বা এটার মধ্যে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে, তাহলে এখন আবার ওই যে সালাউদ্দিন সাহেব যেটা বললেন, উনি যে বিরোধী দলকে সাথে নিয়ে বিরোধী দলকে আহ্বান করেছিল, তারা সেটাতে তারা রাজি হচ্ছে না। বিরোধী দলেরও এখানে রাজি হওয়া উচিত যে ওকে, লেটস সিট টুগেদার, আমরা আবার বসে দেখি যে এটা কেন এটা করা যাবে না, বাধাটা কোথায়, হয়তো করা যাবে না, হয়তো কিছু কিছু জিনিস আসলে করা যাবে না, যেমন কিছু দুর্নীতি দমন কমিশন সংস্কার বা ইত্যাদি, এগুলো যেভাবে প্রস্তাব করা হয়েছে আমি এটার সঙ্গে একমত না। কারণ এখানে অনেক বেশি পাওয়ার কার্টেল করার এমন একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আবার এটার মধ্যে যুক্তি আছে যে এগুলো তো ভাই সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এখানে ইউজ করার ব্যাপার না। তারপরেও আমাদের দেশে তো জানেন যে কোনটা সংবিধান, কোনটা অ্যাডমিনিস্ট্রেশন, কোনটা দল, এগুলো সব ওভারল্যাপ করে। আমরা তো এখনো অ্যাডভান্স ডেমোক্রেসি হই নাই, আমরা এখন সবেমাত্র শুরু করেছি। এই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে এখন সরকারের এটা দায়িত্ব হয়ে পড়েছে বিরোধী দলের সঙ্গে বসে একটা ফর্মাল কমিটি করে, যে বিরোধী দলেরও দায়িত্ব যে এখানে রেসপন্ড করা, যে আসেন আমরা আবার দেখি সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, কেন আপনারা পারছেন না। সরকারও বলুক যে আমরা এই কারণে পারছি না, এই কারণে আমরা এটা করব না। এটাই হতে পারে সমাধান এই মুহূর্তে। ধন্যবাদ সাইফ মুস্তাফিজ। সেটা হচ্ছে যে আপনার নেতা নাহিদ ইসলাম যেটা বলেছেন যে জুলাই গণভোট, জুলাই সনদ অস্বীকার করে সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে, আর সরকার সংস্কারের বদলে সংবিধান সংশোধনের কথা বলছে। তা সংস্কার এবং সংশোধনের মধ্যে কি খুব বেশি আলাদা কিছু আছে? মানে এটা মেনে নিচ্ছি, আপনাদের সমস্যা কোথায়? দেখেন, এই আলাপটা কিন্তু আসলে এখন এভাবে যে আমরা আলোচনা করব সেটা আমাদের কারোরই আশা বা প্রত্যাশা ছিল না। এটা সালাউদ্দিন আহমেদ সাহেব উনি দীর্ঘদিন ধরে আরও অন্যান্য দলের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল এবং আলী রিয়াজ সাহেব থেকে শুরু করে যারা ঐক্যমত্য কমিশনে দায়িত্ব পালন করছিলেন, তারা একটা দীর্ঘ সময় ধরে এটা নিয়ে আলোচনা করেছেন, কি হতে পারে, কতটুকু না হলে না, কাদের কতটুকু নোট অফ ডিসেন্ট, এবং সর্বোপরি লাস্টে একটা প্যাকেজ আকারে তারা একটা ডিসিশন দিয়েছে। এবং সেখানে তারা যেরকম একটা নির্বাচনের আয়োজন করে দিয়েছে আমাদের সবার জন্য, পাশাপাশি এই গণভোটের জায়গাটাও নিশ্চিত করার জন্য করেছে। এটা হয়তো হতো না, এনসিপি তাদের একটা শক্ত অবস্থান, আমার সমালোচক বললেন যে এনসিপি তখন সিগনেচার দেয়নি, তো সিগনেচার দিলে এটার আইনি ভিত্তি বা সেই জায়গাটা আসলে কতটুকু নিশ্চিত, তো এটা নিয়ে আসলে একটা সন্দেহের অবকাশ ছিল। তো আমাদের সেই শক্ত অবস্থানের জন্য একটা আইনি ভিত্তির প্রক্রিয়াগত জায়গায় গণভোটের জায়গা আছে, এবং গণভোটে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজেই বলেছে যে এটা একটা গণভোট হতে পারে। তো তাদের কথার সাথে সব কিছুতেই তো আমরা তাল মিলিয়েছি, বা তাদের মতের বাইরে গিয়েছে এরকম কোনো কাজ আমার মনে হয় না খুব বেশি একটা হয়েছে। তো সেটা হবার পর আমরা দেখলাম যে গণভোটের যে গণরায় সেটাকে একদমই উড়িয়ে দেওয়া হলো। তো তাদের যদি এটা নিয়ে সমস্যা ছিল তারা আগে ক্লিয়ার করতো, তারা তো আগেও ক্লিয়ার করেনি, তারা সকলের সাথে এটা প্রতারণা করলো। এখন এসে তারা নানা রকম ফন্দি ফিকির এটে যদি বলে না এটা না ওইটা, এভাবে না ওইভাবে, তাহলে তো বারবার যখন ইতিহাসকে আমরা চিন্তা করি যে 90-এর 3 জোটের রূপরেখা থেকে শুরু করে এরকম রাজনৈতিক যে অঙ্গীকারনামাগুলো ছিল, যেটা আসলে সবসময় রাজনৈতিকই ছিল, কখনো জনগণের স্বার্থে তারা সেই কমিটমেন্টগুলো ফুলফিল করেনি। এবং বর্তমানেও আমরা যেটা মনে করি যে বর্তমান যে সরকার আছে তারাও সেই সংস্কারের ধারে কাছেও যেতে চায় না, যেটা তারা কিছুটা এদিক সেদিক করবে। যেরকম আপনি দেখে থাকবেন যে বিষয়গুলোতে তাদের নোট অফ ডিসেন্টও ছিল না, গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল সেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিল, এবং বাতিল করে তারা বললো যে আরও শক্তিশালীভাবে এটা নাকি গঠন করা হবে। আমি সম্ভবত 2 দিন আগে একটা ড্রাফটের ভার্সন দেখলাম, সেখানে মোটামুটি এটা হাসিনার আমলের সময়কার যেই ক্রাইটেরিয়াগুলো ছিল সেটাই মোটামুটি ফুলফিল করেছে। তো আমি খুব বেশি শক্তিশালী বা আলাদা করে কোনো কিছু দেখছি না। যদিও দাবি করা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বেশি গুম খুন এর ভিতর দিয়ে সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছে, তো তারা সব থেকে রিয়েলাইজ করবে। না সত্য, কিন্তু কাজে তো আমি দেখতে পাচ্ছি না। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমি গুম হয়েছি তোরা কেন হবি না,
এই ক্রাইটেরিয়াতে যদি হিংসাত্মক রাজনীতিটা তারা ফিল করে সেটা একটা রকম আলাপ। আর যদি তারা মনে করে যে না, আমার এরকম সাফার করে আসছি, আমার নেক্সট জেনারেশন বা আমার অন্য কোনো মানে প্রতিবেশী, আমার বিরোধী দল, ভিন্ন মত কেউ যেন এটা দিয়ে সাফার না করে, সেটা আর একরকম। তো আমি তো এই সাইডটা আসলে খুব একটা দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে বিএনপি পাল্টা জায়গাটাই বেশি দেখা যাচ্ছে। যেভাবে চলছে তাদের তো তারা সেই টেন্ডেন্সির মধ্যেই নেই, সুতরাং কমিশন করার দরকার আছে। কিভাবে একজন কার্টুন আঁকলো, তাকে রাত্রে তুলে নিয়ে যাওয়া হলো। সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা তো এখন অনেক বেশি স্ট্রং, তো আস্তে আস্তে তো ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার মীর শাহ আলমকে নিয়ে নিউজ হচ্ছে, সেটা আবার রাতারাতি চলে যাচ্ছে। আরেকজন, এটা আপনিও জানবেন, যে ক্রিয়া মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী, তাকে নিয়ে একটা সংসদের একটা নিউজ হলো, সেটা সব উঠিয়ে দেওয়া হলো। এরকম তো চলছে। সবে তো 4 মাস বয়স। হাসিনা হতে প্রথম 4 বছর তো হাসিনা কিছুই করেনি। প্রথম 4 বছর তো হাসিনা তো একদম দেবদূত ছিল, তার লোকজন তো দেবদূত ছিল। এটা তো আস্তে আস্তে ক্রমান্বয়ে জিনিসগুলো বেড়েছে, বিল্ড আপ করেছে। তো সেই পথে তো বাংলাদেশ আবার পেছনে মানে টেক ব্যাকের মতো আসলে পেছনের দিকে হাঁটছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, সালাউদ্দিন রায়হান, 4 মাসের সরকারের যে অবস্থা সাহেব মুস্তাফিজ দেখছেন, তাতে আপনাদের ভবিষ্যতে হাসিনা হওয়ার সম্ভাবনা আছে আপনার সরকারে। এবং উনি বললেন যে আপনারা নিজেরাই যদি এত গুম হন আপনাদের নেতাকর্মীরা দলের, তাহলে আপনাদের এরকম একটা কমিশন করতে আপত্তি কোথায়? কমিশন তো করবেই, কমিশনের কথা উনি যেটা বললেন যে। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন একটু রেজ করি, সেটা হচ্ছে গতকাল এনসিপির যে পদযাত্রা ছিল সেখানে সাভারে তাদের উপর হামলা হয়েছে। সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে 2 ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতাকে তারা অ্যারেস্ট করা হয়েছে। ভালো কোশ্চেন করেছেন আপনি। দেখেন যে হামলা হওয়ার পরে মানে 1 মিনিটও যায় নাই, তারেক রহমান রক্তের হোলি খেলা শুরু করেছে, বক্তৃতা শুরু করে দিল। কিন্তু ঠিক আছে, তা আপনি পরিবর্তনের সংস্কৃতি কোথায় পাচ্ছেন? কিন্তু আপনি দেখেন, সেই বক্তব্যটা বাদ দিল, একটা রাজনৈতিক দলের সমাবেশ সে ইটার রক্ষা করার দায়িত্ব তো সরকারের। না, সরকার অবশ্যই সেখানে যদি কোনো ব্যর্থতা, আজকে তথ্য উপদেষ্টা বলে নাই, তথ্য উপদেষ্টা তো আজকে প্রেস ব্রিফিং করেই বলেছে যে এটা কোনোভাবে কাম্য নয় এবং এটা আপনার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল হলে তো আপনার সেটা সময় দিতে হবে, তাই না? আপনি 1 মিনিটের মধ্যে আপনি সরাসরি পিএমকে আপনি অ্যাড্রেস করে তাকে খুনি বানিয়ে ফেললেন। এটা হয়তো তার বাড়াবাড়ি হয়েছে, এটা তার আপনার বলে ফেলেছে। এখন আপনি দেখেন আমাদের বর্তমান পিএম যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, অন্তত 4 মাস আপনি যেটা বলেন, তার জেস্টারে কোনো সময় মনে হয়েছে সে প্রতিহিংসা করা? তার মাকে যেভাবে প্রতিনিয়ত এই কথাটা বলে যাচ্ছে যে আমি তো ইচ্ছা করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সে ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, আর আমি খুবই স্ট্রংলি অপোজ করি আকবর ভাইয়ের সাথে, খুবই স্ট্রংলি। উনি যতদিন আপনার 31 দফা নিয়ে লন্ডন থেকে আপনার কথা বলেছে, স্পষ্টতই বলেছে নেতাকর্মীদের যে তোমরা যদি 31 দফা বাস্তবায়ন করো, অন রেকর্ড উনি একাধিক দিন বলেছে 31 দফা যদি বাস্তবায়ন আমরা করতে পারি ভবিষ্যতে, তাহলে সেটা আমাদের নেতাকর্মীদের যে গুম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। এখন দেখেন, একটা সরকার যখন ফাংশন করে তার কিন্তু অনেক ধরনের অ্যাপারেচাস নিয়ে চলতে হয়, রাইট? মানে এটা তো আর একটা জিনিস না যে আমি একটা জিনিস করে ফেললাম আর হয়ে গেল। এখানে অনেক ধরনের চিন্তা। বারবার কেন জুলাই সনদের ব্যাপারটা আমি কেন বারবার বলতেছি, কারণ হচ্ছে ওইখানে যদি বিএনপি মানে এখন তো ওনারা বলতেছে, ওনারা 2 জন বলতেছে যে ওনারা প্রতারণা করছে। তা আমি জুলাই সনদ স্বাক্ষর করলাম, আমি যে প্রশ্নটা যে আমি ওদের কারোর সাথে আলোচনা না করে প্রশ্ন বানিয়ে ফেললাম, এটা প্রতারণা না? এটা কি প্রতারণা না? এটা কি প্রতারণার পর্যায়ে পড়ে না? না, এটা প্রতারণা না। আমি জুলাই সনদ স্বাক্ষর করলাম, আমাকে আপনি স্বাক্ষর করে দিলেন, বড় অনুষ্ঠান করলাম, একটা সিগনেচার প্রোগ্রাম করলাম, বৃষ্টির মধ্যে এর মধ্যে একটা মারামারিও হইলো ওইদিকে আপনার, কিন্তু আপনি পরে আইসা কাউকে জানাইলেন না, আপনি একটা প্রশ্ন বানায় ফেলেন, প্রশ্নটা কারোর সাথে শেয়ারও করলেন না আপনি, সেটা প্রতারণা না। আর বিএনপি যে বরাবরই বলে আসতেছে যে আমি জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা অনুযায়ী আমি বাস্তবায়ন করবো, সেটা অনুযায়ী প্রতিদিন বলতে তুতাপাকের মতো। এটা খুবই ভুল একটা ইনফরমেশন দিলেন যে আপনাদেরকে দেখানো হয়নি। আর এটা এমন না গণভোটের প্রশ্নের কথা আপনারা এমন অবস্থানে ছিলেন না বা এখনো নাই যে এটা সিদ্ধান্ত আপনারা নেবেন। এখানে সব দলের সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে যারা এখানে ডিসিশন মেকার ছিল তারা না সিদ্ধান্ত জানাবে। এখানে জনগণ যদি সেটা মনে করে যে হ্যাঁ আমি তাদের সাথে অ্যালাইন্ড আছি, তারা না ভোট দিত। যদি জনগণ মনে করতো যে না আমি হচ্ছে হ্যাঁ ভোট দিব, তারা হ্যাঁ ভোট দিত। তো আপনি যদি বলেন যে বিএনপি এটা মানে নাই দেখে জনগণেরও মানতে হবে না, এটা কেমন কথা হলো? তাহলে আপনি কথা হচ্ছে যে গায়ের জোর হচ্ছে আপনার যেটা বলবেন সেটাই করতে হবে, আপনাকে প্রশ্ন দেখায় নিতে হবে, আপনার কাছে আগের দিন রাতে প্রশ্ন দিয়ে দিতে হবে, তাহলে তো ভাই এই পরীক্ষাতে তো আর কেউ অংশগ্রহণ করার দরকার নেই। সাহেব মুস্তাফিজের একটা কথা আছে, যেটা আলোচনা যেটা হলো না এর প্রতারণার বিষয় আসছে বলে আমি এই জিনিসটা বলবো। ডেফিনেটলি আপনার প্রশ্নের মধ্যে সেটা যদি চেঞ্জ থাকে তো সেক্ষেত্রে তো যারা
স্টেক হোল্ডার তাদের তো আপত্তি থাকতেই না পারে। লাস্ট যে ফাইনাল যে ডিসিশন হয়েছে যে এইভাবে গণভোটটা হবে, সেটা তো তাদের সাথে আলোচনা করেছে। এটা সালাউদ্দিন আহমেদকে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, তাকে এটা পুরাটার সাথে অ্যালাইন করা ছিল, সেটাতে বলছে যে হ্যাঁ ঠিক আছে ওকে। হ্যাঁ, তাহলে উনি যদি সংসদে এই কথা বলে উনি অন রেকর্ডই বলছে এটা, তাই না? ওনার সাথে যেরকম করা হয়েছে উনি ওইরকম করছে, ওনাকে যে প্রশ্ন দেখানো হয়েছে ওই প্রশ্ন তারপরে এটা থাকে নাই, ঠিক আছে? তো উনি ওই কথাই বলেছে আর কি। এখন এটাকে আপনারা যেভাবে ইন্টারপ্রিটেশন বিভিন্ন ধরনের হতেই পারে। আপনি 4 মাসে দেখেন, 4 মাসে আপনি যে প্রথাটা দিয়ে শুরু করছিলেন, নাহিদ ইসলাম একজন খুবই মানে ভালো মানুষ আমি মনে করি, খুবই ভালো মানুষ। আমি সংসদ গ্যালারিতে অনেকদিন তার বক্তৃতা শুনেছি, বিশেষ করে বাজেট সেশনে বা আগে। কিন্তু তার মুখ থেকে যখন কালকে আমি প্রথমেই দেখলাম যে একটা অ্যাটাকিং মুড আওয়ামী লীগের মতো, হ্যাঁ একটা অ্যাটাকিং মুড তার প্রথমেই। তার তো আগে জিনিসটা বলা উচিত ছিল যে এখানে এই যে ঘটনাটা ঘটছে, যে এই ঘটনাটা আসলে কীভাবে ঘটলো আপনারা তদন্ত করেন, ইমিডিয়েট 3-4 ঘন্টা বা 5 ঘন্টা, যেহেতু এখন টেকনোলজি অনেক ফাস্ট, আপনি ইমিডিয়েট নেন, মানে আলটিমেটাম দেন। তারেক রহমানের আপনার বর্তমান যে রাষ্ট্র পরিচালনা, আমি যেটা বলতেছিলাম, তার রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই মনে হয় না যে উনি প্রতিহিংসা করেন। বর্তমানে উনি ওনার জীবনযাত্রা চলন বলেন, মানুষের প্রতি তার সহমর্মিতা বলেন। এই যে আজকেও দেখেন একজন জুলাই শহীদের মা ওনার সাথে দেখা করেছেন, এটা কিন্তু এই উনি নির্বাচিত হওয়ার আগেই এই জুলাই শহীদের আপনার ভাইটা ক্যান্সার আক্রান্ত, জিহাদের ভাই জিসান ক্যান্সার আক্রান্ত, ওইটা কিন্তু উনি নির্বাচিত হওয়ার আগেই তার দায়িত্ব নিয়েছেন। এবং অ্যাকর্ডিংলি এখন ফাতেমাতুজ জোহরা তার মাকে চিকিৎসার জন্য উনি একটা চাকরির একটা মানে যেটা তার অ্যালাইন একটা চাকরির জন্য তাকে ব্যবস্থা করে দিবেন। সুতরাং ওনার যে আন্তরিকতা নাই তা না। এইবার বাজেটে দেখেন ইন্টারিম সরকার যে আপনার যে ইটা বহাল রেখেছিল আপনার ওদের জন্য যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা, সেই অ্যাকোমোডেশনের জন্য কিন্তু আপনার ধারাবাহিকতা 300 কোটি টাকার আপনার একটা বরাদ্দ রেখেছে সরকার, ধারাবাহিকতা। জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ তাদের যে উপকারভোগীর ভাতা, উপকারভোগীর সংখ্যা 1857 জন বৃদ্ধি করে 16,000-এর উপরে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই আপনার টাকার অ্যামাউন্টও আপনার 3 ক্যাটাগরি করা হয়েছে আপনার জুলাইয়ের বেলায়। সুতরাং বিএনপির বা সরকারের আন্তরিকতা নাই তা তো না। এবং বিএনপি তো বরাবরই ভাই একদম প্রথম থেকে আজ পর্যন্ত কোনো সময় তার স্ট্যান্ড থেকে সরে নাই। সে বরাবরই বলছে আমি জুলাই সনদ অ্যাকর্ডিংলি জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে আমি সেটা বাস্তবায়ন করব, আমি সেই অনুযায়ী বাস্তবায়ন করব। হ্যাঁ, সুতরাং নাহিদ ইসলামের এই বক্তব্যটা আমি মানে আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। আজকে দেখবেন যে এই যে যুবলীগের 2 জন ধরা পড়ছে, এবং আপনি যেটা বলেন যে সরকার কেন ই করে, ডাক্তার জাহেদ তথ্য উপদেষ্টা উনি তো স্পষ্টতই বলেছেন। এবং আরেকটা দাবি ওনাদের ছিল যে বা সবারই ছিল, ওনাদের শুধু না, যে জুলাই স্মৃতি জাদুঘর এই আগস্টের মধ্যে, এবং এটা 5ই আগস্টের আগে উদ্বোধন হবে। আজকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা সেটা কিন্তু স্পষ্টতই বলেছেন। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, এটা বিএনপি সরকার উদ্বোধন করবে না, এখানে অনেক ধরনের মানে কুটচাল হচ্ছে, অমুক তমুক এই সেই। তাই আজকে তো সেটা থাকলো না, তাই না? সুতরাং বিএনপি একটু টাইম দিতে হবে ভাই, একটু সময় দিতে হবে। আপনি 17 বছরের জঞ্জাল আপনি একদম 2 দিন মানে আউটরাইটেড আপনি রিজেক্ট করে দিবেন, মানে কিভাবে সম্ভব? সবকিছু এখনো দেখবেন যে আপনার বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের ফেসিস্টরা বসায়। এটা তো এখন যদি 30 জন আপনার পুলিশ সদস্য সরাইলো, আপনার ইমিডিয়েট একটা নিউজ হয়ে গেল 30 জন পুলিশ সদস্য সরাইছে। কাদেরকে সরানো হচ্ছে? যারা একদম খুব থ্রেটেনিং ফর দ্য গভর্নমেন্ট, তাদেরকে, বা একদম তারা নিজেরাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে স্টিল নাও ফেসিসদের, তাদেরকে হয়তো সরানো হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু মডিফিকেশন দিকে যাওয়া হচ্ছে। সুতরাং ইউ উইল হ্যাভ টু গিভ টাইম টু দ্য গভর্নমেন্ট তাদেরকে ফাংশন করার জন্য। এবং আমি আপনাকে এই কথাটা বলি, জুলাই সনদটা এইভাবে বাস্তবায়ন হবে। এবং ওনার সাথে একটা বিষয় একমত, এবং যেটা আপনার বিরোধী দলকে বারবারই প্রস্তাব দেওয়া হচ্ছে, এইবারও প্রস্তাব দিয়ে কিছুদিন আগে আইনমন্ত্রী কিন্তু বলেছে সংসদে, এখনো বাজেট সেশন চলতেছে, আজকেও চলতেছে, যে আপনারা কিন্তু দয়া করে নাম দেন, আমরা বসলে সামনাসামনি বসলে আরও কিন্তু অনেক বিষয় সলিউশন হতে পারে। আপনি যদি নাই বসেন তাহলে সলিউশনটা হবে কীভাবে? একবার সংসদে নানা রকম কথা হচ্ছে, বিরোধী দল সংসদে ঠিক তার বিরোধী দলের মতো অ্যাক্ট করতে পারছে না। অন্যদিকে সরকারি দলের যারা সংসদ সদস্য আছেন তারা প্রধানমন্ত্রী না থাকলে ঠিকভাবে পারফর্ম করেন না, এবং সবাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বক্তব্য বিবৃতি রাখেন। স্পিকার নিয়েও একবার রুলিং দিয়েছেন। তো সংসদকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি প্রথমে ওই সালাউদ্দিন রায়হান সাহেবের একটা কথা ধরে আসি যে দেখুন, বিএনপি প্রতারণা বলছে যে এটি ইন্টারিম সরকার প্রতারণা করেছে, যে আমরা যেভাবে চেয়েছিলাম এটা পরবর্তীতে আমাদেরকে ভিন্ন ডকুমেন্ট দিয়ে গণভোট করেছে। আর এনসিপি এবং জামায়াত বলছে যে বিএনপি প্রতারণা করেছে। আমি কিন্তু প্রতারণা শব্দটা ব্যবহার করিনি। আমি বলতে চাই যে এখানে আসলে হোয়াট ওয়েন্ট রং এই জিনিসটাকে নির্ণয় করার ব্যাপার আছে।
এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বারবার যখন বলা হচ্ছে যে হ্যাঁ আপনি প্রতারণা করছেন, ইন্টারিম সরকার প্রতারণা করেছে, ভাই এখানে তো প্রতারণার কিছু নেই। আপনি তো ওই ডকুমেন্টটা দেখেই আপনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। আমার প্রশ্নটা ওখানেই। এমন তো না যে ভোটের দিন সকালবেলা এসে সবাই দেখলো যে আরে ব্যালটের মধ্যে 4টা প্রশ্ন, এটা তো আমরা আগে জানতাম না। এটা তো মানুষ 4 মাস আগে জানতো, এবং আজকে যারা ক্ষমতা তারা এটার পক্ষে প্রচারণা করেছে। একজন না, বর্তমান প্রধানমন্ত্রী করেছেন, ইলেকশন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা বলেছেন। তো তারা তখন না বলতেন। প্রশ্নটা ওই জায়গায়, প্রশ্নটা কি বাস্তবায়ন করতে পারবে আর কি বাস্তবায়ন করতে পারবে না সেটা কিন্তু অন্য জায়গায়। আমি জানি যে এখানে অনেক কিছু আছে বাস্তবায়নযোগ্য, হয়তো না, এগুলোকে আরেকটু ফাইন টিউনিং করতে হবে, অফকোর্স করতে হবে। তো সুতরাং প্রতারণা যে পরস্পরকে বলা হচ্ছে, ব্যাপারটা প্রতারণার না। ব্যাপারটা দেখতে হবে যে আমার এখানে সমস্যাটা কি হচ্ছে। আপনি যদি না পারেন, আপনি কেন পারছেন না, এটাকে আপনি খোলামেলা করে বলেন। এটা হচ্ছে প্রথম কথা। আর সংসদের ব্যাপারটা হচ্ছে কি, সংসদে আমাদের এখানে তো আপনি যে প্রসঙ্গগুলো বললেন, আমাদের এখানে তো সংসদের যে কার্যপ্রণালী, বিধি মেনে চলা বা একটা ইফেক্টিভ সংসদ করা, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি 1991 থেকে 96 এবং এরপরে 96 পর্যন্ত আমরা দেখি নাই। দেখেন আওয়ামী লীগ কিন্তু 3 বছর আগেই তখন ওয়াকআউট করে সংসদ ছেড়ে বেরিয়ে গেছিল। বিএনপি পার্লামেন্টে ছিল 96 থেকে 2001 পর্যন্ত। সো ওই সংসদটাকে যদি আপনি দেখেন, ওইটাই ছিল মোটামুটি একটা মানে অপোজিশনের পার্টি, যে সেখানে অপোজিশন একটা বেশ ভালো রোল প্লে করেছিল, কারণ বিএনপি তখন অনেক শক্তিশালী বিরোধী দল ছিল, সেটা একটা ব্যাপার। এখন আমাদের এখানে যাদেরকে এমপি করা হয়, নমিনেট করা হয়, এমপিদের অনেক কাজ থাকে। আপনি যদি এমপি শুধু যদি সে ল মেকার হতো, তার একটাই কাজ, তাহলে সে দেখতেন পার্লামেন্টে এসে পড়ে থাকতো। আপনি তো তাকে এলাকার টিআর, জিআর, কাবিকা, খালেতো এমপিদের দায়িত্ব দায়িত্ব না, কিন্তু তারা তো দেখছে, রাস্তাঘাট পর্যন্ত তারা দেখছে। এখন এগুলো হচ্ছে রিয়েল সংস্কার, যে আমি কার কাছ থেকে কি রোল চাই। আপনি ব্রিটেনে যান, যে ব্রিটেনে যারা স্থানীয় সরকার প্রতিনিধি বিভিন্ন কাউন্সিলে যারা আছে, তাদেরকে কিন্তু সবাই চিনে, কিন্তু এমপিকে তাদেরকে সবাই চিনে না। 2-1জনকে চিনে যারা পার্লামেন্টে অনেক ভালো বক্তব্য দেয় বা, কিন্তু ওভারঅল গভর্নেন্স সিস্টেমটা কিন্তু পরিচালনা করছে লোকাল গভর্নমেন্ট। সো এমপিদের কিন্তু সেখানে ভূমিকা খুব বেশি নাই। তা আমরা তো ওই দিকে যাওয়া তো এখনও বহু পরের ব্যাপার, আরও অনেক পরের ব্যাপার। বাট আমি ওভারঅল আপনি যদি সংসদের এনভায়রনমেন্টের কথা বলেন, পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথা বলেন, আমি এটাকে খুব খারাপ মনে করি না এখনও পর্যন্ত। অনেক ঝামেলা আছে যে হ্যাঁ কেউ সংসদে থাকে না, বিরোধী দল ঠিকমতো আছে কিনা। যেমন আমি জামায়াতে ইসলামের পারফরমেন্সে আমি খুবই হতাশ। আমরা এত বছর যা শুনে এসেছিলাম যে জামায়াতের নাকি প্রচুর প্রফেশনালসরা আছে, তাদের লোকজন অনেক বিদগ্ধ পণ্ডিত, এরকম আছে না। কিন্তু আপনি দেখবেন যে খুব ভালো স্পিচ পার্লামেন্টে জামায়াতে ইসলামের, কাউন্টার স্পিচ আমরা দেখতে পাচ্ছি না। মানে আমি এখনো পর্যন্ত দেখি নাই। এখন আমি কি এটা আমার চোখে অসত্য তথ্য দিয়ে সংসদ, এটা কি আমার চোখে এড়িয়ে গেল নাকি ব্যাপারটা হয়নি, এটা দেখতে হবে। কিন্তু আপনি দেখেন ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথা যদি বলি, যে পিএম মানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার মাঝে মধ্যে সাক্ষাৎ হচ্ছে, তারা বসছেন, কথা বলছেন। একটা যৌথ কমিটিও হয়েছিল জ্বালানি সংকট নিরসনের জন্য, হ্যাঁ। এবং এখনো পর্যন্ত কিন্তু পার্লামেন্টে এইটা হয়নি যে কোরাম সংকট যে ব্যাপারটা, এই 4 মাসের আমরা কিন্তু 2টা সেশনে আমরা একটাও দেখিনি, যেটা আমরা অতীতে হরহামেশা আমরা রিপোর্ট করতাম না যে কোরাম সংকট হতো না, এই পার্লামেন্টে কেউ নাই, স্পিকার এসে বসে আছে। তো সেটা এখনো হয়নি। আমার মনে হয় যে টুকিটাকি যে ব্যাপারগুলো আছে, ওগুলো হয়তো আমাদের প্র্যাকটিসটা যত আরও সামনের দিকে আমরা যাব, এগুলো ঠিক হবে। বাট ওভারঅল আমি ফ্রম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, পলিটিক্যাল এনভায়রনমেন্টের দিক থেকে আমি সংসদকে খুব বেশি খারাপ হিসাবে বা খুব ইনএফেক্টিভ হিসাবে আমি দেখছি না। মানে দেখার কোনো কারণ আমি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সাহেব মোস্তাফিজ, আপনার দলের পদযাত্রা ছিল গতকাল, সেখানে সাভারে আপনাদের সে হামলা হয়েছে পদযাত্রায়, এবং সেই হামলার সঙ্গে জড়িত 2জন যুবলীগ নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে সে হামলার পরে আপনার দলের আহ্বায়ক বলেছেন যে এটা প্রধানমন্ত্রীর এক ধরনের, প্রধানমন্ত্রীর দায় আছে, প্রধানমন্ত্রী এটার পিছনে আছে। এই ধরনের আসলেই কি মানে উনি কি একটু ওয়েট করতে পারছেন না, কিন্তু উনি হুট করে প্রধানমন্ত্রীকে এর সঙ্গে জড়িয়ে ফেললেন, বিষয়টা কি দায়িত্বহীনতার পরিচয় হলো কি না? না, আমি মনে করি সে সঠিকই বলেছেন।
অবশ্যই প্রধানমন্ত্রীর দায় আছে, কীভাবে দায় আছে সেটা আমি একটু বলছি। দেখেন, মানে আমার সমালোচক অনেক প্রশংসা করছিলেন যে প্রধানমন্ত্রী অনেক হাম্বল, প্রতিশোধ পরায়ণ না, আমরা তো সাদা চোখে সেটাই অনেক কিছু, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা রাষ্ট্র চালানোর জন্য এখন আপনি যদি ফ্যাসিবাদের যেসব দোসর আছে, কালচারাল ফ্যাসিস্ট যারা আছে, অমুক সিনিয়র সাংবাদিক তমুক সিনিয়র সাংবাদিক, এদেরকে ফোন দিয়ে যদি বলে যে আচ্ছা হ্যাঁ জেল থেকে বের হইছেন, কী অবস্থা, ভালো আছেন কিনা, বাসায় খাবার পাঠাচ্ছে, তার অফিসে ডেকে আনে, আবার দুপুরে লাঞ্চ করতেছে, এই হাম্বলনেস তো দরকার নাই। তারা প্রতিনিয়ত টকশোতে বসে বসে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বসে বসে সে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করছে, আওয়ামী লীগের যেসব উচ্ছিষ্ট লোকজন দেশে আছে তারা আবার উৎসাহিত হয়ে দ্বিগুণ মাত্রায় ফিরে আসার চেষ্টা করছে। তো এটার জন্য প্রধানমন্ত্রীর দায় নাই? আমার রাষ্ট্র পরিচালনা যিনি করছেন, যার দায়ভার তার উপরে আছে, তার তো এইসব ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে হবে। তাদেরকে ছাড় দেওয়া মানে তাদেরকে ছেড়ে দিবে কেন? সে যে 17 বছর ধরে বাংলাদেশে আসতে পারে না, এই মানুষগুলোর জন্য তো আসতে পারে নাই। তো এত মানে ন্যায়পরায়ণ, মানে এত উদারপন্থী হওয়ার তো আসলে সুযোগ নাই। এদেরকে তো অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এদেরকে কোথাও স্পেস দেওয়া যাবে না। তো কারণ এরা তো 17 বছর ধরে যেই অন্যায়টা করেছে, এটাকে আপনি কি দিয়ে মানে আসলে মানে কঠিন বিচারের মধ্যে না নিয়ে আসলে তো হবে না। তাদেরকে আপনারা স্বাভাবিক করে রাখতেছেন। তারপরে আমাদের জুলাই পদযাত্রাটা যখন আমরা অ্যানাউন্স করেছি, মানে বেশ কয়েকদিন আগে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, প্রত্যেকটা স্কেডিউল আকারে দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থানকে জানানো হয়েছে, যতগুলো রাষ্ট্রীয় সংস্থা আছে যারা আসলে একটা সভা সমাবেশ করার আগে জানাতে হয় বা তাদের সাথে ইনফরমেশন আদান প্রদান করতে, সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি। তাহলে আমার নাগরিক অধিকার হিসেবে, আমার রাজনৈতিক অধিকার হিসেবে যখন আমি একটা সমাবেশ করব, সেখানে আমার নিরাপত্তা যদি নিশ্চিত না হতে পারে, তাহলে কি আমি এটাকে আপনাকে দায় করব? স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান, এদেরকে তো আমরা দায়ী করবো। উনি প্রধানমন্ত্রী, উনি এটা দায়িত্বশীল জায়গা থেকে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সে আদেশ করতে পারছে না, নাকি ডিফ্যাক্টো তিনি প্রধানমন্ত্রী তাকে আদেশ করছেন? তো এই যে দেশের মানে সামগ্রিক পরিস্থিতি, এখন উনি বলতেছেন যে একটা তো ককটেলই ফুটছে, এটা ককটেল না ফুটে যদি আরেকটু বড় কিছু হতো, সেখানে যদি আমাদের আহ্বায়ক এখানে নিহত হতেন, সেই রিস্ক কি ছিল না? সেটা ঠিক আছে, তাহলে সে ওই পরিস্থিতিতে অপেক্ষা করে, ও আচ্ছা না আমার প্রধানমন্ত্রী তো অনেক হাম্বল, তার ব্যাপারে আসলে কিছু বলা যাবে না। এবং এই জায়গাটায় প্রধানমন্ত্রীর যে শেখ হাসিনাকে এই 17 বছর ধরে সবাই একটা জিনিস বানাই ফেলছিল, কাল্ট ফিগার বানাই ফেলছিল যে না শেখ হাসিনা কোনো খারাপ কিছু করতে পারে না, তার আশেপাশের লোকজন খারাপ, উনি হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে, উনি ভালো, উনি সবকিছু। আমি একটু বলি, সেটা হচ্ছে যে সাভারে আপনাদের একটা পদযাত্রা, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, সেই জন্য কি আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করে ফেলবো? দেশের যে কোনো এখন সমস্যা হইলে, কারণ এই জন্যই তো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে, থানা পুলিশ আছে, আমরা সরাসরি কেন এত এক্সট্রিম পর্যায়ে যাব? এদের মানে আমরা কি আরো একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের যত মন্ত্রণালয় যেগুলো ফাংশনেবল আছে, এই জায়গাগুলোতে একজন মানে অভিভাবকটা কে? সবার অভিভাবকটা কে? প্রধানমন্ত্রী নিশ্চয়ই। প্রধানমন্ত্রী তো অবভিয়াসলি বাংলাদেশের অভিভাবক। নাহিদ ইসলাম অত্যন্ত বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা যদি আপনারা স্বীকার না করেন, সেটা আসলে আমার কাছে কেন স্বীকার করব? এরকম একজন লোকের কিছুটা তো লাইফ থ্রেটেন একটা সিচুয়েশন আছে, সেটা আমরা দেখেছি। এটা ইন্টারিম সময়ও ছিল। এবং 3 তারিখ, যেটা 24 সালের যে 3 আগস্ট হচ্ছে যে যখন তিনি এক দফার ঘোষণা দেন, তার মধ্য দিয়ে তো তিনি নিজের মানে একটা মৃত্যুর সই করে ফেলেছিলেন। যদি আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা সফল না হতো, সবার আগে তো তাকে মেরে ফেলা হতো। এরকম একটা ক্যারেক্টারকে যে তরুণদের একটা রাজনৈতিক দলকে সেখানকার আহ্বায়ক, তার যখন এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে সিকিউরিটি নিশ্চিত না করতে পারলে এটা তো এলাকার কোনো মানে গ্যাঞ্জাম না। এটা তো আপনি যেভাবে বলতেছেন যে এলাকার একটা সাধারণ সাভারে আমার হচ্ছে এলাকার হচ্ছে কোন নেতাকে মারছে, এজন্য হচ্ছে আমরা হচ্ছে এটা বলতেছি। সেটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্যই। তাহলে তার সে সেখানে গেছে, সেখানে যখন আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, অবশ্যই আমি তারেক রহমান সাহেব, তারপরে সালাউদ্দিন আহমেদ ওনাদেরকে অ্যাকাউন্টেবল করবো, এখানে তো বলতেই হবে। এবং তাদেরকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই যে না আপনারা বাদে, আপনার পুলিশ হয়তো খারাপ, আপনারা ঠিক আছেন। এই পুলিশ তো তাৎক্ষণিকভাবে তার এর মেজার নিছে। আমি তো বললাম, আপনি এখন মানে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসলে তো আমার লাভ নেই। কিন্তু এটা তো আপনার ওই সমাবেশটা এমনও কোনো জায়গায় হয় নাই। হয়েছে তো আপনাদের সমাবেশটা, বন্ধ তো আর হয়নি। সমাবেশে আমাদের সেখানকার নেতাকর্মী ছিল, আমাদের লোকজন ছিল, আমরা তো সেখানে নিজেদের চেষ্টা করেছি। তাই আমি বলছি যে সেই সময়ে যে একটা ঘটনা ঘটে ফেললো, ওই যে যেমন শরীফ ওসমান হাদিস, তারটা তো ধরেন যে উনি রাস্তাতে যাচ্ছিলেন, তার জন্য কি আপনি ইউনূসকে দায়ী করবেন? অবশ্যই সেখানে তো অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের কিছুটা দায় আছে, কিন্তু এদিকে আপনি সরাসরি, আমরা তো বলছি যে হাদি তো রাস্তাতে যাওয়ার সময় পুলিশকে জানাই যায় নাই, ওইখানকার রাস্তাঘাটে তো জানাই যায় না, এখানে তো একটা সমাবেশ হচ্ছে, দুইটা তো ডিফারেন্ট থিং।
তো একটা সমাবেশ যখন হয় তখন আপনাদের সকল প্রশাসনের জায়গা থেকে যখন আমি জানাচ্ছি, এটা তো একটা ইনফর্মড একটা প্রোগ্রাম, তো সেখানে আমাকে সরকারিভাবে আমাকে সেই নিরাপত্তা নিশ্চিত করবে না। তিনি একজন পার্লামেন্ট মেম্বার। আপনার র্যালি ছিল, সেই র্যালির আগে পিছে আপনার দলের ভেতরেও তো কেউ দুষ্কৃতিকারী ঢুকতে পারে। সেটা তো তাহলে রাষ্ট্র বলে দিক আমরা ফাংশনেবল না, আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে না, আপনারা তাহলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিয়ে নেন, তাইলে আমরা সেটা দেখি সেভাবে। আপনারা বলে দেন যে আমরা আসলে সরকার চালাতে সক্ষম না। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করে আমি এদিকে আসবো, সেটা হচ্ছে যে এটা আমি বলতেছি, আরেকটা যেটা বললেন যে বিরোধী দল ফাংশনেবল কিনা, আমার কাছে মনে হয় যে না, বিরোধী দল সেরকম ফাংশনেবল না। সরকারি দল যেরকম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, বিরোধী দলও সমান তালে তাদেরকে সেই উৎসাহটা দিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর 68 জন যে এমপি আছেন তাদের আসলে পারফরমেন্স মানে একদমই আপ টু দ্য মার্ক না। আমাদের এনসিপির যে কয়েকজন আছে তারা চেষ্টা করছে, তবে সেটাও আমার কাছে আসলে আপ টু দ্য মার্ক আসছে না। কারণ জুলাইয়ের যে গণভোট, সেটার জন্য আসলে এখন কোনো আলাপ আসছে না। বাজেট নিয়ে আসলে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমরা দেখছি না। তো বাংলাদেশের মানুষের জন্য, জন আকাঙ্ক্ষার জন্য যেই সংসদে এই 300 জন এমপি প্লাস এখন নারী সংসদ যারা আছেন, এরা যখন কাজ করছেন, আইন প্রণেতা হিসেবে কাজ করছেন, সেখানে গুণগত পরিবর্তনের জন্য আমি কোনো আসলে আলোচিত বা ওইরকম গুণগত পার্থক্যের জায়গা থেকে কাজ করার মতো কারো মেন্টালিটি আমি দেখছি না। তো এটা আসলে আমার মনে হয় যে এটা এখনই অ্যাড্রেস করে, বিরোধী দলকে তো অবশ্যই অ্যাড্রেস করবো, কারণ আমি তাদের জোট সঙ্গী, আর সরকারি দল তো এখন যদি তারা একটু আমলে নেয় আর কি। সালাউদ্দিন আহমেদ রায়হান, 4 জুলাই যে প্রোগ্রামটা হলো বিএনপি, সেখানে বিএনপির থেকে জুলাই আহত নিহতদের নানা রকম সাহায্য সহানুভূতি দেওয়া হয়েছিল, এবং তারপরে ওই দিন বিকেলে মার্কিন এম্বাসির একটা প্রোগ্রামে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং তিনি বলছে আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। আজকে আমরা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের একটা বক্তব্য শুনলাম, তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের সাথে দল হিসেবে আওয়ামী লীগের সম্পৃক্ততা কিছুটা পাওয়া যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে আইনগতভাবে এই ধরনের পথে হাঁটছে কিনা? না, অবশ্যই আওয়ামী লীগ তো এখন কার্যক্রম এক ধরনের নিষিদ্ধ আছে, সেটা আছে সাময়িকভাবে, দল হিসেবে নাই, কার্যক্রম নিষিদ্ধ। যেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, দল হিসেবে এটা মানে কোর্টের মাধ্যমে আইনগতভাবে এটা বিচার প্রক্রিয়া শুরু করা হবে, সেটাই বলেছেন, এবং এটা তো অবশ্যই করা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরে কেন ট্রাইব্যুনাল এই কথাটা বললো? ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশনের মধ্যে ছিল, ট্রাইব্যুনাল ওয়াজ ইন ইনভেস্টিগেশন, মানে তারা তো ইনভেস্টিগেশন প্রসেস চালাই যাচ্ছে প্রতিনিয়ত। ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে কিছু কিছু রায়ও এসেছে, এবং আওয়ামী লীগের ব্যাপারে ইনভেস্টিগেশন চলতেছিল। তো প্রত্যেকটা জিনিসই তো অবশ্যই এখানে সরকারের একটা মানে চাহিদার বা তাদের মানে যেটাকে বলে আপনার তাদের ঔদার্যের একটা বিষয় থাকে অবশ্যই। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে আপনি বলছেন যে ওই বক্তব্যটা দিচ্ছে, আমার ঠিক ওইরকম কোইন্সিডেন্স মনে হয় না। আমার মনে হয় যে ধারাবাহিকভাবেই কিন্তু বর্তমান যে চিফ প্রসিকিউটর এর আগেও বলেছে, বিভিন্নভাবে বলেছে, এবং অবশ্যই আওয়ামী লীগের এটা বিচার হতেই হবে, এটা গণদাবি, এটা আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, দেখেন এই যে ভাই যেটা বললো যে উনি আপনার পিএমকে অ্যাড্রেস করে খুব ভালো কাজ করেছে, তাই না? এখন দেখেন ইন্টারিমের সময় কী হইতো, আমরা শাহবাগদের চলাফেরাই করতে পারতাম না, সত্যি কথা। হ্যাঁ, প্রতিদিন অমুক আন্দোলন তমুক আন্দোলন, ওনাদের আন্দোলন, এই সেই চলেই থাকতো, তাই না? মানুষ তো একটু বিরক্ত হয়ে গেছিল। গত 4 মাস কিছু হলেই শাহবাগে আসো। হ্যাঁ, তাই গত 4 মাসে আপনি দেখছেন দেশে একটা স্টেবিলিটি বিরাজ করতেছে। এটাই হচ্ছে রাজনৈতিক সরকারের, আপনার একটা প্রপারলি ইলেক্টেড রাজনৈতিক সরকারের আপনার যে ক্যাপাবিলিটি। হ্যাঁ, আপনি দেখবেন যে এখন কিন্তু ওই ধরনের মানুষের নিজের জিনিসটা বলার কিন্তু একটা জায়গা আছে, জায়গা আছে বলেই কিন্তু মানুষ ওইভাবেই যে রাস্তা আটকানো, অমুক তমুক ইত্যাদি ইত্যাদিগুলো হচ্ছে না। এবং এত বড় জঞ্জাল 17 বছরের, তারপর ইন্টারিম তো যেহেতু ইলেকটেড গভর্নমেন্ট ছিল না, স্বাভাবিকভাবেই তাদের অনেক মানে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতার মতো মানে তারা যথেষ্ট চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা কাউকে তো ওইরকমভাবে ইরিটেট করতে চায় নাই, যার ফলে এরকম ছিল। রাজনৈতিক সরকার সেই সক্ষমতা আছে, এবং জনগণেরও বলার সুযোগ আছে। সংসদের যে বিষয়টা আমি একদিন আপনার বলেছিলাম যে দেখেন জামায়াতে ইসলামীর যারা সাংসদ আছেন তারা কতটুকু বাজেট বুঝেন আমার যথেষ্ট সন্দেহ। 77 জনের মধ্যে 5-7 জন ব্যতীত। কারণ হচ্ছে আপনি দেখবেন যে একজন আমির হামজা
উনি বলছেন যে মাত্র 60,000 কোটি টাকা বাজেট দিলেই হতো। তাহলে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনি চিন্তা করেন বাজেট সম্বন্ধে। 60,000 কোটি 60,000 কোটি, এটা আপনার ফেসবুকে এসেছে, উনি স্পষ্টতই বলছেন, সংসদে দাঁড়িয়ে, মানে সংসদের বাইরে দাঁড়িয়েই বলছেন যে একটা টিভি চ্যানেল ইয়েতে, যে 60,000 কোটি টাকা বাজেট দিলে হতো। তার মানে আপনি বুঝেন তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, আমি এটা বোঝাতে চাচ্ছি আর কি। যে এবং আমাদের কিছু সৌভাগ্য হয়েছে দেখার যে আপনার সংসদে তারা বলার চেষ্টা করেন, বাট বাজেট নিয়ে তারা মানে কমিউনিকেট করাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাজেটে বিভিন্ন ধরনের এডিপি, জিডিপি, বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, বরাদ্দগুলো কীভাবে খাটানো হবে, বা আপনার বিভিন্ন খাতে যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দগুলোকেও আপনি কীভাবে ভালোভাবে ইভালুয়েট করতে পারেন, সেই যে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস বা সেই যে একটা মানুষকে সাজেশন দেওয়া বা মন্ত্রণালয়ের সাথে সাজেশন দেওয়া, সেটাও আমরা ওরকমভাবে দেখতে পাচ্ছি না। তো আপনার একটা কোশ্চেন ছিল কি জানি, ওই ইসের ব্যাপারে একটা কোশ্চেন করেছিলেন আপনি। আমি আওয়ামী লীগ হিসেবে, দল হিসেবে, হ্যাঁ, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতেই হবে, এবং এটা এই ব্যাপারে আপনার আমি বিএনপিকে যথেষ্ট আন্তরিক মনে করি, এবং তারা অবশ্যই এটা করবে। আপনারা দেখবেন যে বর্তমান যে বিচার প্রক্রিয়া কিন্তু চলমান, খুব ভালোভাবেই চলমান। কয়েকদিন আগেও একটা আপনার রায় এসেছে, তো রায় তো আসলে দেয় বিচারক বিভিন্ন ধরনের পর্যায়ে। হাসানুল্লাহ কিন্তু রায় নিয়ে যে কথাটা এসেছিল যে সাজা কেন কম হলো, এটার বিরুদ্ধে অ্যাপিল করবে, কিন্তু হ্যাঁ, অ্যাপিলে আরও বেটার রায় আসতে পারে। সুতরাং এটা মনে করার কোনো কারণই নাই। এবং তারেক রহমান সাহেব কিন্তু আপনার এই গত যে জুলাই যে ইয়েতে ওনার নিজের বিচারের কথা না বলো, জুলাই ওনার নিজের মা বা ভাইয়ের যেই রেফারেন্স দিয়ে বলেছেন যে ওইটা না, কিন্তু উনি জুলাই যারা শহীদ, যারা আহত, তাদের প্রত্যেকের কথা বলেছেন, তাদের প্রত্যেকের যে বিচার, মানে তাদের প্রত্যেকের যে তাদেরকে যে অন্যায় করা হয়েছে, তাদেরকে যে আহত করা হয়েছে, তাদের নিহত করেছে, প্রত্যেকটা বিচারের আপনার সুষ্ঠুভাবে হবে এবং বিচারটা কার্যকরী হবে, এটা কিন্তু অন রেকর্ড বলেছেন উনি। আওয়ামী লীগ প্রসঙ্গে একবার হঠাৎ করে বিএনপির এরকম মানে শক্ত অবস্থানের পেছনে কি কারণ থাকতে পারে? বিএনপির অবস্থান আওয়ামী লীগের ব্যাপারে এটাই, কারণ হচ্ছে বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু বিরোধী দল থেকে অভিযোগ ছিল বিএনপি অনেক সহানুভূতিশীল। সেটা আমি বলছি যে বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপির ল্যাঙ্গুয়েজটা অপোজিশনের মতো হবে না। মানে আপনি সেগুলো বিভিন্ন সায়েন্স দিয়ে, সিমটম দিয়ে আপনি বিচার করবেন, অ্যানালাইজ করবেন। কারণ বিএনপি খুব ভালো করেই জানে বাংলাদেশে যদি ক্ষমতার যে কোনো পালাবদলে বিএনপি আবার ভিকটিম হবে, এবং তাদের মূল প্রতিপক্ষ এখন যারা মাঠে আছে তারা না, তাদের মূল প্রতিপক্ষ অন্য জায়গায়। আর বিএনপি তো বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় আসে নাই, এবং এর নতুন রাজনৈতিক দলও না, তারা এর আগে বাংলাদেশে 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং বিএনপি ইজ নট সো নাইভ। বিএনপি যেটা হচ্ছে যে তারা একটু একটা লিবারেল অ্যাটিটিউড নেওয়ার চেষ্টা করেছিল বা দেখাচ্ছিল যে ওকে দেখি কি হয়। কারণ এখন তো বিএনপি রাস্তায় নেমে মারামারি করবে না আওয়ামী লীগের সঙ্গে বা অন্য যে কারোর সঙ্গে, সেটা করা উচিত হবে না। এখন আপনি দেখেন সমস্যাটা যেখানে হচ্ছে যে এনসিপি এবং জামায়াত ইসলামী যেটা করছে, এটা আমি মুস্তাফিজ ভালোই বুঝবেন হয়তো, যে তারা মনে করে কি জুলাই অভ্যুত্থানের সোল এজেন্ট তারা। এটা একদমই ভুল ধারণা। তখন তো এনসিপির কোনো অস্তিত্বই ছিল না। এনসিপি তো তৈরি হলো জুলাই অভ্যুত্থানের আরও 6-7 মাস পরে গিয়ে, এবং তারা এই জুলাই অভ্যুত্থান থেকে, দেখেন বিএনপিকে জুলাই অভ্যুত্থান থেকে আওয়ামী লীগও আলাদা করতে চায়, এনসিপি এবং জামায়াতও আলাদা করতে চায়। আওয়ামী লীগ কীভাবে আলাদা করতে চায়? আওয়ামী লীগ দেখাতে চায় যে এই জুলাই অভ্যুত্থানটা হচ্ছে ইউনূস, জামায়াত আর এনসিপির কাজ, বিএনপি এটাতে এতটা ইনভলভ না। আওয়ামী লীগের এটার মধ্যে উদ্দেশ্য হচ্ছে এতে করে তারা জানে যে বাংলাদেশে যদি তারা ইফেক্টিভ বা কামব্যাক করতে হয়, বিএনপির একটা হেল্প তাদের লাগবে, আদারওয়াইজ পারবে না। এই জন্য তারা সেটা করতে চায়। আর জামায়াত এবং এনসিপি যেটা করতে চায়, বিএনপিকে কর্নার করতে চায় ওই জুলাই অভ্যুত্থানটাকে সামনে এনে। কিন্তু বাস্তবতা কি তাই? আমরা তো মাঠে ছিলাম, বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কী রোল সেটা তো আমরা দেখেছি, আমাদের চোখের সামনে এগুলো ঘটেছে। তো বিএনপি কেন জুলাই অভ্যুত্থানকে তারা ওন করবে না, এইটা আমি বুঝি না। আপনি আওয়ামী লীগকে কামব্যাক করানোর কথা বা এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে বিএনপি, এনসিপি এবং জামায়াত এত ভয় পায়। আমি একটা প্রশ্ন সাহেব মুস্তাফিজকে করি, আমি এই প্রোগ্রামেই বসে আমি করেছিলাম এর আগের, যে জামায়াত এবং এনসিপির কি ক্ষমতা আছে আওয়ামী লীগকে ট্যাকল দেওয়ার? আছে রিয়েলি? আমার মনে হয় না, সাংগঠনিকভাবে নাই। আপনি দেখেন বিএনপি এই যে যত জায়গায় তারা একদিকে লিগালি ব্যাপারগুলোকে তারা বলছে, অন্যদিকে মাঠ পর্যায়ে কিন্তু আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় ট্যাকল করেছে বিএনপির কর্মীরাই।
এখন বিএনপির সমস্যাটা হচ্ছে কি, বিএনপি তো যেহেতু একটা বড় দল এবং বিভিন্ন মত এবং বিভিন্ন পথের দল আছে, হয়তো একটা অংশ আওয়ামী লীগের প্রতি সফট কর্নার বা ইনডিফারেন্ট হতে পারে। আমি বলবো না যে সফট কর্নার, দে আর ইনডিফারেন্ট, তারা মনে করে যে ওকে ফাইন, তাতে কি আসে যায়। কিন্তু ওভারঅল বিএনপির যে আপনি মনোভাবটা দেখেন সেটা কিন্তু ওইরকম না। এবং এই বিষয়টা জুলাই যে ব্যাপারটা, এই তো যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রোগ্রামটা করলেন, এখানে তো ক্লিয়ার করে দিল বিএনপির লিডারশিপ যে তারা জুলাইকে কিভাবে দেখে। কিন্তু ওই যে ব্যাপারটা আর কি, বিএনপির ভুলটা হয়েছে কি শুরু থেকে জানেন, জামায়াত এবং এনসিপি যখন তাদেরকে কর্নার করা শুরু করেছে, মনে হচ্ছিল বিএনপি জুলাই নিয়ে ক্ষান্ত দিয়েছে, বিএনপির সন্তর্পণে ওখান থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। তো ওইটাও বিএনপির ঠিক হয় নাই। বিএনপি কখনো ফার্মলি অনেক জায়গা থেকে তারা বলে নাই, সমস্যারে বলে নাই না এটা আমাদের, উই ওন ইট। হ্যাঁ বলেছে টুকিটাকি, কিন্তু সেটা মানে জামায়াত এবং এনসিপির যে ভয়েসটা যেভাবে ট্রাভেল করেছে, বিএনপিরটা ওইভাবে ট্রাভেল করে নাই। এটা হচ্ছে একটা বড় জিনিস। আর দুইটা কথা এখানে বলি, দেখেন একবার একটু সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে বলছি যে সালাউদ্দিন রায়হান সাহেব একটা কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক রদবদলে সমস্যা হচ্ছে বা হবে, এটা সময় লাগবে, উই অল এগ্রি দ্যাট। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখেন, আমি জাস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উদাহরণ দিলে আপনি বলবেন যে কর্মকর্তা জেনেভাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে ব্যাপকভাবে ডিফেন্ড করেছে, ভিলিফাই করেছে তৎকালীন বিরোধী দলকে, তাকে এখন বিএনপি সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের পার্মানেন্ট মিশনে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। এটাকে দিচ্ছে, এটাকে জামাত দিচ্ছে, এনসিপি দিচ্ছে, এটা তো বিএনপি দিচ্ছে। তাহলে কেন? এটা নিয়ে তো প্রশ্ন তুলছে। আপনি দেখবেন যে জুলকারনাইন সায়ের এটা নিয়ে প্রশ্ন তুললো, তাসলিম খলিল এটা নিয়ে প্রশ্ন তুললো। সো বিএনপির ভেতরে কিন্তু একটা ইনফিলট্রেশন আছে, এবং সেই ইনফিলট্রেশন কারা আমি আপনাকে বলে রাখি, সেই ইনফিলট্রেশন হচ্ছে তারা যারা এদেশে কোনো ক্ষমতার পালাবদল হলে এখানে তারা থাকবে না। তারা বিএনপিকে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুখে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাট দিস ইজ নট ওভারঅল বিএনপি সেন্টিমেন্ট। এক্স্যাক্টলি। সাহেব মুস্তাফিজ, 2 মিনিটে এই যে আওয়ামী লীগের ফেরা এবং বিএনপির বিভিন্ন জায়গায় যে জাতিসংঘের বিষয়টা, এটা আসলে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগে একদিকে আমরা আওয়ামী লীগকে বিএনপি বলছে যে তাদেরকে রাজনীতি করতে দেবো না, আরেক জায়গায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আবার প্যাট্রোনাইজ করছে, এইটা মানে কেন? দেখেন মানে আকবর ভাই মোটামুটি আলাপটা বলে দিয়েছে আসলে কেন বলছি, আবার কেন আবার নাও। অনেক ক্ষেত্রে যখন নির্বাচন হলো তখন তো ধরেন যে আমি নির্বাচন করেছি সেটা 6 আসন থেকে, একটু সংক্ষেপে তো সেই জায়গা থেকে ধরেন যে তখন একরকম যারা এই যে বললাম যে উচ্ছিষ্ট কিছু আওয়ামী লীগের যারা আসলে কোথাও পালিয়ে আছে, তাদেরকে একরকম কমিটমেন্ট বা একরকম জায়গায় বলা হচ্ছিল যে আচ্ছা আমরা দেখতেছি তোমাদেরকে ফিরে আনার জন্য, কারণ সম্ভাব্য তারা ওই রকম একটা আওয়াজ প্রথম থেকে দিচ্ছিল যে গভর্নমেন্ট ফর্ম করবে বা এরকম একটা জায়গা। তো সেটা একটা পয়েন্ট যে এখানে এরকম একটা নেগোসিয়েশন বা এরকম একটা কাজ হয়েছে। আবার পরবর্তীতে যখন মানে সরকার গঠন করা হলো, সেখানে নিয়োগের ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে এরকম কিছু কিছু লোককে আমরা দেখছি যে আসলে স্পেস করে দেওয়া হচ্ছে। আমি একটু আগে যখন বললাম যে কালচারাল ফ্যাসিস্ট বা এরকম, আপনি নিজেও আমি দেখেছি লিখেছেন, তো এই মানুষগুলোকে তো কারা স্পেস দিচ্ছে? এটা তো আর জামাত আর এনসিপি দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে তো আমি বলবো যে নর্মালাইজ করার ক্ষেত্রে বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে বা ফেরানোর ক্ষেত্রে একটা তো ভূমিকা বিএনপি রাখছে। আবার পাশাপাশি যখন মানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই শক্ত ভূমিকা রাখছেন, সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে চাই যে অবশ্যই তারা সেই জায়গাটা রাখবেন। এবং জুলাই গণ অভ্যুত্থান কখনোই মানে এনসিপির একক কোনো জায়গা না, বা জামাত বা বিএনপিরও না, এটা সকলের। এটা আমি মানে বিশ্বাস করতে চাই না যে এরকম আসলে আমরা মনে করি এটা আসলে সবার। কারণ আমরা দেখেছি যে ছাত্র দল এখানে কি ভূমিকা রেখেছে, বিএনপির নেতারা কি ভূমিকা রেখেছে, জামাতের নেতারা ভূমিকা রেখেছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভূমিকা ছিল। তো এখানে আসলে এটা এবং সবাইকে মিলে জুলাই, এবং আমাদের এটা আসলে মানে খেয়াল রাখতে হবে, আমরা টেবিলে বসে যতই মানে মত পার্থক্যের জায়গা থেকে কথাবার্তা বলি না কেন, জুলাইয়ের ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। জুলাইয়ের ক্ষেত্রে এক থাকলে এই পরাজিত শক্তি আর কখনো ফেরার সুযোগ পাবে না।